নমস্কার, লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আর আজকের অনুষ্ঠানে আমরা এর আগে যে এপিসোডগুলো আপনাদের সামনে হাজির করেছি সেই এপিসোডগুলোর থেকেই আপনারা কয়েকটা প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন। সেই প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। ডাক্তারবাবুকে আরও একবার স্বাগত আমাদের স্টুডিওতে। এবং সেই সঙ্গে আমরা আজকের অনুষ্ঠানে প্রত্যেক দিনই প্রত্যেকটি এপিসোডে আমরা চেষ্টা করি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করার, যেটা আপনাদের কাছে এবং আমাদের কাছে একেবারেই যেন খুব সহজভাবে বিস্তারিতভাবে সেগুলো আলোচনা করেন ডাক্তারবাবু। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ক্রনিক ডিজিজ। সেই ক্রনিক ডিজিজ আমরা জানি যে একটু সময় ধরে থাকলে কিন্তু হোমিওপ্যাথির দ্বারা কিওর হওয়া সম্ভব, এবং সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করবেন আমাদের সঙ্গে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। নমস্কার। ভালো, কথাটা খুবই ভালো যে ক্রনিক ডিজিজ, কিন্তু ক্রনিক ডিজিজ কথা শুনতে খুবই কঠিন। হ্যাঁ, তো গত কয়েক সপ্তাহ, ওটা 2 সপ্তাহ বোধহয় হয়েছে, তো সেটা আমাদের ছোটোখাটো ডিজিজগুলো সম্বন্ধে আমি অনেক কিছু বলেছি, কিন্তু তাতে বলা হয়েছে যে বিভিন্ন রকম লক্ষণগুলো নিয়ে আমরা যে ওষুধটার সাথে মিল পাই সেই ওষুধটা দেওয়া হয় এবং সেটা চিকিৎসা হয়। তো হঠাৎ ক্রনিক ডিজিজ কথাটাই বা আসবে কেন, যখন দেখা যাচ্ছে বারবার অনেকবার ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু ডাক্তারবাবুর কাছে যখন ওষুধ খাচ্ছে তখন ভালো থাকছে, তারপর আবার সেটা ফিরে আসছে। তো এই ঘটনা শুধু হোমিওপ্যাথিতে নয়, এটা আদার্স প্যাথিতেও হতে পারে। সেটা দেখা যাচ্ছে যখন ওষুধ আছে তখন ভালো আছি, ওষুধ ছেড়ে দিচ্ছি আবার হচ্ছে। তাহলে এই অসুখটা নিশ্চয়ই একবারে জীবনের সাথে সঙ্গী হয়ে গেল। তাহলে ডাক্তারবাবু যতদিন থাকছেন আমার অসুখও ততদিন থাকছে, আর আমি যতদিন ওষুধ খাবো ততদিনই বেঁচে থাকবো, তারপরে আর নয়। কথাটা তো তাই দাঁড়াচ্ছে। এটা কিছুটা ঠিক কিছুটা ভুল। কিছুটা ঠিক কিছুটা ভুল কেন কথাটা বললাম, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ক্রনিক ডিজিজের চিকিৎসাটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা মতে ঠিক চিকিৎসা করতে হয়তো ডাক্তারবাবু পারলেন না। রোগীর একটা ধারণা হলো যে আমার এই অসুখটা তো অনেক আশা নিয়ে এসেছিলাম হোমিওপ্যাথিতে সারবে, তাহলে তো সেই একই ঘটনাই ঘটে যাচ্ছে, আমার তো আর সারছে না। তো এগুলোর পিছনে একটু আমাকে হোমিওপ্যাথিক ব্যাপারটা নিয়ে একটু বলতে হয়, না হলে হয়তো রোগীদের পক্ষেও একটু অসুবিধা হবে বুঝতে। রোগীদের বলবো না, দর্শকদের বুঝতে একটু অসুবিধা হবে। দেখা যায় যে যখন কোনো একটা অসুখ দীর্ঘদিন ধরে ভোগান্তি হচ্ছে, সেটা হতে হতে সে একটা কিছু ক্ষত রেখে যায়। এটা মেডিকেল টার্মে একটু অন্যরকম কথা বলা হয়, সেটাকে স্টিগমা বলা হয়। সে কিছু একটা স্টিগমা রেখে দিয়ে চলে যাচ্ছে এবং সেই ক্ষতটা আর কিছুতেই মোছা যাচ্ছে না। হোমিওপ্যাথিক রুলস এটা আছে যে এই ক্ষতটাকে মুছে দেওয়া যায়। তো এই মুছে দেওয়ার পিছনে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে। কিরকম সেটা আমি ধরলাম, একজনের প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, বারবার শ্বাসকষ্ট নিয়ে আসছে। যখনই আসছে ডাক্তারবাবু তাকে কোনো একটা মাদার টিনচার 10 ফোঁটা করে খেতে দিচ্ছেন, সে ওয়েদার ব্লাড ইন্টেলিসি হোক, অ্যাসিটোস্পাম হোক, এইগুলো দিচ্ছেন। যখন খাচ্ছে সে ভালো থাকছে, আবার কিছু 2-1টা ডোজ ওষুধও দিচ্ছেন, ভালো থাকছে। পরে শীতের সিজন হলো, আবার হলো। তো বুঝেছেন যে হোমিওপ্যাথি ওষুধের যখন সাইড এফেক্ট নেই তাহলে আমি এটা খেতে পারি, কিন্তু এটা ভীষণ ভুল কথা। সাইড এফেক্ট নেই এটা ঠিক নয়, কথাটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ বেশি ডোজে ওষুধ পড়লে সেটা সাইড এফেক্ট একটা, সে সেরকমই ভুগতে থাকে। হ্যাঁ, এবার ক্রনিক ডিজিজের ব্যাপারটা যেটা বলি, যখন এরকম বারবার শ্বাসকষ্ট হচ্ছে, তার সমস্ত কথা লক্ষণগুলো নেওয়া হচ্ছে, দেওয়ার পরেও যখন ডাক্তারবাবু দেখছেন যে আমি একবার সঠিক মিলিয়ে ওষুধ দিচ্ছি কিন্তু সারছে না, তাহলে একটা কিছু স্টিগমা তার আছে। তো ভালো করে হিস্ট্রি নিয়ে, যেগুলো হিস্ট্রি নেওয়া হয়, যে বাবা মার হিস্ট্রি বা দাদু ঠাকুমা, দাদু দিদা, তাদের হিস্ট্রিতে কি অসুখ বিসুখ আছে, তো এইগুলো দেখা গেল যে তার বাবার একসময় টিউবারকুলোসিস হয়েছিল। এবং সেই টিউবারকুলোসিস ওর জ্ঞানে নয়, ওর মাকে জিজ্ঞেস করে বুঝেছে যে
ওর তখন জন্ম হয়নি, তার আগেও কিন্তু বাবার একবার টিউবারকুলোসিস হয়েছিল, সেটা বাবা সেরে গেছে, আর এখন টিবি নেই বা টিবি কোনো কিছু সমস্যা নেই। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে টিউবারকুলোসিসটা ওটা একটা স্টিগমা, মানে আমাদের ভাষায় এটা মায়াজম। তো সেইটা দেখা যাবে যে আমাদের একটা ওষুধ আছে, ওই টিউবারকুলিনাম থেকে তৈরি, টিউবারকুলোসিস থেকে তৈরি হয় টিউবারকুলিনাম। আচ্ছা। তো সেটা তাকে 1-2 বার টিউবারকুলিনাম দেওয়া হলো। দেওয়ার পরে যেটা ডাক্তারবাবু সিলেকশন করেছিলেন সেই ওষুধটা, মানে যেটা দিয়ে সারছিল, তারপর থেকে দেখা গেল আর তার ওই সমস্যাটা নেই, ভালো আছে। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, যে হিস্ট্রি শুনে বোঝা যাবে যে ওর কোনো একটা ওরকম স্টিগমা রয়ে গেছে কিনা। তো এরকম অনেক ক্ষেত্রেই হয়, যেমন ছোটবেলায় মিজলস হয়েছিল, হাম। তো হামের পর থেকে ওর একটা সমস্যা, ওয়েদার সেটা শ্বাসকষ্টই হোক বা সেটা পেটের গন্ডগোলই হোক, সেটা কিন্তু কেউ আজও পর্যন্ত তাকে ভালো করতে পারছে না। কিন্তু রুগী তো এসে বলবে না যে আমার হামের পর থেকে এটা হয়েছে, সেটা ডাক্তারও খোঁজ খবর নিয়ে দেখতে পাবে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাকে একটা ওষুধ হয়তো দেখা গেল যেটা হামের নসোস থেকে তৈরি হয় মরবিলিনাম, সেটা দিলেই তারপর থেকে তার পেটের গন্ডগোল বা শ্বাসকষ্টটা আর ভালো না, তারপর থেকে ভালো আছে, আর সমস্যাটা নেই। তো এই যে কথাটা বললাম যে এই যে মায়াজম, যে স্টিগমাটা কোনো একটা সাফারিং তার ফ্যামিলি হিস্ট্রিতে বা তার নিজের হিস্ট্রিতে রয়ে গেল, এটা হচ্ছে মায়াজম। এই মায়াজমটা অনেক রকমের প্রকাশ হয়, এটা দর্শকদের বলে খুব একটা লাভ হবে না, কারণ এটা ডাক্তারবাবুরাই জানেন। সোরা, সিফিলিস, সাইকোসিস এরকম একটা ভাগ আছে। তো বারবার স্কিন ডিজিজ হচ্ছে, বারবার অনেকবার স্কিন ডিজিজ হচ্ছে। সেই স্কিন ডিজিজটা গত 3 বছর তার আর নেই, ভালো হয়ে গেছে। কিন্তু গত 3 বছরের পর থেকে দেখা যাচ্ছে তার ওই রকম শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে বা কপকাশি আরম্ভ হয়েছে। তো দেখা যাচ্ছে ওই যে স্কিন ডিজিজটা সে ট্রিটমেন্ট করেছিল কোনো রকম ওয়েনমেন্ট দিয়েই হোক বা যে কোনো প্যালিয়েটিভ প্রসেস, মানে চাপা দিয়ে চিকিৎসাটা হয়েছিল। তা আমাদের হোমিওপ্যাথিক ভাষায় এটা বলা হয় যে স্কিন ইরাপশনটা স্কিনে কিন্তু দেখতে পাচ্ছে না, এই ইরাপশনটা বডির ইনসাইডে কোথাও না কোথাও বেরিয়েছে। আচ্ছা। সেটা ওয়েদার এটা রেসপিরেটরি ট্র্যাক্টে হতে পারে, সেটা ইন্টেস্টিনাল ট্র্যাক্টে খাদ্যনালীতে হতে পারে, বা সেটা কিডনিতে হতে পারে, এনিভার হতে পারে। তো যখন ওই শ্বাসনালীতে ওটা বেরোচ্ছে, তখন থেকে ও আর কপকাশি বারবার বারবার কপকাশি হচ্ছে। যখনই কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে যখন বললো যে আমার এক সময় স্কিন ডিজিজ খুব হয়েছিল, বাড়াবাড়ি হয়েছিল, আমি সেটা ভালো আছি, সমস্যা নেই। উনি যখনই সেটা শুনে একটা ওষুধ প্রেসক্রিপশন করলেন, ধরে নিলাম সেটা সালফার, যেই না দিলেন তারপর থেকে শ্বাসকষ্টটা নেই, কিন্তু গোটা গা হাতে স্কিন ডিজিজ হয়ে গেছে। তো অটোমেটিক্যালি পেশেন্টদের মনে হবে কি যে দূর আমার দেখতে বাজে লাগছে, আমি আবার মলম দিয়ে আবার ঠিকঠাক করে সারিয়ে নিই। যেই সারালো আবার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সে রাখবে কোনটা, সারাবে কোনটা? যখন শ্বাসকষ্ট হয় মনে হয় তখন পৃথিবীতে কি আমার জন্য একটু অক্সিজেন নেই, খুব কষ্ট মনে, বাবা এর থেকে মানে আমার শ্বাসকষ্টটা ঠিকঠাক, আমার গায়ে যাচ্ছে। তো যখন রোগীর এটা আবার ফিরে এলো, তাকে আমরা জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনার কোনটা আরাম হচ্ছে, বলছে দেখতে আমার খুবই বাজে লাগছে কিন্তু আমার শ্বাসকষ্টটা আরাম হচ্ছে। ওই একই ওষুধেই কিন্তু সেই স্কিন ডিজিজটা ভালো হবে। সেটা পেশেন্টকে ডাক্তারবাবু বোঝাবে যে তোমাকে একটু ওয়েট করতে হবে, এই স্কিনটাই ওতেই সারবে, কিন্তু তাড়াতাড়ি করলে ওটা চাপা দিলে আবার সেই সমস্যাটা হবে। তাহলে ক্রনিক ডিজিজের মোদ্দা কথাটা কি দাঁড়ালো? ক্রনিক ডিজিজের মোদ্দা কথা হলো যে ডাক্তারবাবুর কাছে যার কাছে চিকিৎসা করাচ্ছে তার অভিজ্ঞতায় ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের অভিজ্ঞতাটা ঠিকঠাক আছে কিনা। না হলে সময় বেশি না দিতে পারলে, রোগীর বলার সময় যদি খুব কম হয়, উনি ওর আসল গল্পটি শুনতে পাবেন না, তখন তাহলে ক্রনিক ডিজিজের চিকিৎসা করা খুবই অসুবিধা হবে। আর দ্বিতীয় কথা, রোগীরা জানেন না ডাক্তারবাবুকে কি কি বলা উচিত, সেই জন্য ওনাদের টোটাল হিস্ট্রিটা ঠিকঠাক করে বলা উচিত। তাহলে এই ঘটনা থেকে অনেক কিছু জানা যায় যে আমাদের কোনো কঠিন অসুখ বা দীর্ঘস্থায়ী অসুখ থাকলে সেগুলো চিকিৎসা করাতে হলে আমাদের টোটাল হিস্ট্রিটা ডাক্তারবাবুকে বলতে হবে, এবং ডাক্তারবাবু সেই মায়াজম সম্বন্ধে উনি বুঝবেন, তারপর সেটা সারবে।
তো একটা তোমায় গল্প বলি, সেটা হচ্ছে একটা মানে সাইকিক প্রবলেম হয়েছে একটি পেশেন্টের, যে সে অনেক কিছু মনে রাখতে পারছে না, মাঝে মাঝে রেগে যায়, প্রচুর উল্টোপাল্টা কথা বলে। এই নিয়ে তার মা নিয়ে এসছে। তো হিস্ট্রি বলছে যে ওই ছেলেটির বাবা মানে ওর জন্মের আগে যে কাজকর্মগুলি করতেন, রেগুলার প্রচন্ড ড্রিঙ্কস করতেন। আচ্ছা, জন্মের আগের কথা বলছি, এখন কিন্তু ড্রিঙ্কস করে না, ছেড়ে দিচ্ছে। তো এই হিস্ট্রিটা শুনে যা দাঁড়ালো, তাতে দেখা যাচ্ছে যে ওইগুলো আমাদের ভাষায় বলা হয় একটা সিফিলিটিক কজ। সেখানে আমাদের যে সমস্ত গ্রুপের ওষুধগুলো আছে, সিফিলিটিক মেডিসিন যেগুলো আছে, মানে সিফিলিটিক ডিজিজ নয়, সিফিলিটিক মেডিসিন, সেটা দেওয়ার পর থেকে মানে ওই ছেলেটিকে দেওয়ার থেকে দেখা যাচ্ছে তার সাইকিক প্রবলেমটা ঠিক আছে। কিন্তু সাইকিক প্রবলেম যেগুলো সমস্যা ছিল, সেই লক্ষণ ভিত্তিক, তো আমি বারবার বলছি যে ওই লক্ষণ ভিত্তিক আমরা ওষুধ দেবো, সেরে যাবে, কিন্তু অনেক সময় সারে না। না সারার পিছনে কারণটাই ওটাই। তখন ওই সমস্ত মায়োজেনেটিক ব্লকেজগুলো তুলতে পারলে খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এরকম ধরনের যত কিছু সমস্যা আছে, সেটা কেন মেল কেন, ফিমেল কেন, চাইল্ড কেন, সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো যদি হিস্ট্রিটা ঠিকঠাক জানা যায়, তবে ওই মায়োজেনিক ব্লকেজটা সরানো যায়। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে একজনের ধরলাম 3-4টে সমস্যা আছে। মাথা যন্ত্রণাটার সমস্যা আছে, পেটেরও সমস্যা আছে, স্কিনেরও সমস্যা আছে। তো 3টে একসাথেই আছে। তো ডাক্তারবাবু তো বলছেন যে আমি একটা মাত্র ওষুধেই ওই সমস্ত লক্ষণগুলো কভার করতে সারবে। কিন্তু রুগীর এই মুহূর্তে যে বেশি কষ্ট, সেটা হচ্ছে ওর জন্য মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হয়। এবার সেটা হচ্ছে মাইগ্রেন, অনেকদিন ধরেই আছে। আর পেটের ডিস্টারবেন্সের মধ্যে সে প্রায় ওই ডায়রিয়াতে ভোগে। আর একটা স্কিনের সমস্যা তো আছেই, স্কিনে ভীষণ পিম্পলস হয়, অসুবিধাটা আছে। তো এই 3টে লক্ষণ কোনটা কবে আরম্ভ হয়েছে? তো দেখা গেল যে ওই স্কিনের প্রবলেমটা আজকে প্রায় 10 বছর আছে, পেটের সমস্যাটা ধরলাম 5 বছর আছে, আর এই মাথার যন্ত্রণার ব্যাপারটা সেটা 1 বছর আছে। তাহলে আমি এটাকে ধরুন একটা 10 বছর, একটা 5 বছর, 1 বছর। আচ্ছা, নিয়ম অনুসারে যেটি প্রথমে ছিল সে আগে যাওয়ার কথা, তারপরে যেটা হয়েছিল সেটা যাওয়ার কথা, তারপরে শেষে যেটা হচ্ছে সেটা যাওয়ার কথা। মাইগ্রেনটা তো শেষের কথা। এখন একটা যদি সিনেমার টিকিটের লাইন দেওয়া হয়, বা যে কোনো একটা লাইন দেওয়া হয়, লাইনের প্রথম লোকটাকে তো আগে টিকিট দেবে, তারপরে তো দ্বিতীয়। এই ট্রিটমেন্টের প্রসেসে শেষজন যে দাঁড়িয়েছে সে আগে টিকিট পাবে। আচ্ছা আচ্ছা, মানে সে আগে ছাড়বে, আচ্ছা, তারপরে যে পরে ছাড়বে, আর যে প্রথমে দাঁড়িয়েছে সে শেষে ছাড়বে। তো এখন যেহেতু ওষুধ পড়লো, তার প্রথমে ডাক্তারবাবু যদি বলে দেন যে দেখো তোমার এই ট্রিটমেন্টের মধ্যে তোমার কিন্তু মাইগ্রেনটা সবার আগে যাবে, তারপরে পেটের ট্রাবলস, তারপরে তোমার স্কিনের যে সমস্যাটা ওটা যাবে। তুমি একবারে আমাকে উল্টো পাল্টা করবে না যে আমার একটা স্কিন ছাড়ছে না কেন, পরপর যাবে। সেটা 1 মাসই পরপরই চলে যেতে পারে, বা 3 দিনে পরপর যেতে পারে। সিস্টেমটা যেন এরকম হয়। রোগী এসে বললো ডাক্তারবাবু আমার স্কিনটা কিন্তু সেরে গেছে। আরে আগে তো মাইগ্রেনটা সারার কথা। তারপরে বললো যে এবার এটা ছাড়ছে, মানে এই স্কিনের সমস্যা, এই স্কিনের না, পেটের সমস্যাটা। তো এই যে সিস্টেমের গন্ডগোলটা বললো, আমার ট্রিটমেন্ট ভুল। আচ্ছা, সেটা ডাক্তারবাবু ধরবেন। আচ্ছা, ও যদি ওই সিস্টেমটা ঠিক বলে যে আমার লাস্টে যেটা এসেছিল সেটা কিন্তু আগে চলে গেছে, তারপরেরটা গেছে, তারপরেরটা, এই জিনিসটা কিন্তু ডাক্তারবাবু নিজস্ব অবজারভেশনের ব্যাপার। আর রুগীকেও যদি আগে থেকে বলে দিতে পারে, তো রুগী অনেকটা আস্থা রাখতে পারবে যে হ্যাঁ ডাক্তারবাবু তো আগেই চোখে দেখতে পাচ্ছেন আমার কোনটা কোনটা সার, তবে তো ওষুধটা কারেক্ট হয়েছে সেটা তো বুঝতে পারবে। না হলে দেখুন ডাক্তারবাবুর কাছে গেলাম, আমার মাথাটা সেরে গেছে কিন্তু পাটা সারেনি, তাহলে আমি স্কিনটা সারেনি, আমি তাহলে এখনই অন্য ডাক্তারকে দেখি না, উনি পারবেন সবগুলো সারাতে। এই যে লগুলো, এটা একটা হোমিওপ্যাথিক লয় আছে, যে এটাকে হেডিংস ল বলা হয়, যে যেটা ফার্স্ট কাম সেটা লাস্ট, লাস্ট কাম সেটা ফার্স্ট, এইভাবে একটা সিস্টেম। আরো একটা ল আছে
সেটা হয়েছে সেন্ট্রাল পার্ট, আমাদের শরীরের যে সেন্ট্রাল পার্ট, ভাইটাল অর্গান, মেন ভাইটাল অর্গান, আর পেরিফেরিয়াল মানে বাইরে থেকে যেটা। ধরো মুখে ঘা হচ্ছে বারবার, আর হার্টের একটা সমস্যা হচ্ছে, ওদিকে বলছে না চুলটা পেকে যাচ্ছে, এই তিনটে কথা একসাথে মিলে যাচ্ছে। তো তিনটে ধরে নিলাম একসাথে এসছে। তো প্রথমেই যদি ও বলে আমার চুল পাকাটা অনেকটা ভালো আছে, কিন্তু আমার হার্টের সমস্যাটা কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু এটা ভুল গেল। তাহলে আমার আগের সিস্টেমের সাথে তোমাকে একটা রিভার্স মনে হচ্ছে না? আগের বারে যা কথা বললাম এখন উল্টো কথা বলছি না? না, এটা আবার একটা সিস্টেম। ট্রিটমেন্ট কিওর হবে এইভাবে, মোর ভাইটাল অর্গান টু লেস। ভাইটাল অর্গান হার্ট, ওটা আগে সারবে, তারপর লেস ভাইটাল অর্গানটা লাস্টেরটা। আচ্ছা আচ্ছা। তাহলে এই রুলস গুলো অনেক রকম ব্যাপার আছে। আর একটা জিনিস, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড সারাউন্ডিং। একটা ডিজিজ ধরেছি যে পায়ে আমার হয়েছিল, আঙুলে হয়েছিল, এটা আমি কোনো একটা প্যাথিতে ট্রিটমেন্টে গেছি, ওটা সেরে গেছে। পরের বছর দেখছি আমার হাঁটুতে হয়েছে, সে বছর ওই ডাক্তারের কাছে গেছি, সেরে গেছে। তারপরের বছর আমার এই কুচকির কাছে হয়েছিল, সেটাও সেরে গেছে। এবছর আমার মুখে হয়েছে। এই যে সিস্টেমটা, এই ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড ইজ রং ওয়ে, সেই ট্রিটমেন্টটা রং চলছে। যে কোনো ট্রিটমেন্ট যদি আমি যখন চিকিৎসা করতে যাচ্ছি, যদি সে বলে না আমার কিন্তু উপরের অংশটা সেরে গেছে, এখন এইখানটা আছে, তারপরের অংশটা সেরেছে, তারপর এটা আছে, একসাথে চারটে নিয়ে এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড আস্তে আস্তে সারছে। রুলস ঠিক আছে। এই রুলসগুলো যদি ঠিকঠাক না হয়, আর সেরে যাচ্ছে বলে ডাক্তারবাবুর কাছে বারবার যাচ্ছি, তাহলে এটা কিন্তু খুব ভুল। এটা তো দর্শক বা পেশেন্টরা বুঝবেন না, এসব তো রুলস তাদের মুখস্থ রাখার কথা নয়। তো এই রুলসটা ডাক্তারবাবু অতি অবশ্যই যেন পেশেন্টকে ওষুধ দেওয়ার সময় বলে দেন, তোমার কিন্তু এইভাবে প্রসেসটা সারবে। তবে তার ওই ফিলোসফিক্যাল নলেজটা থাকলেই তো উনি বলে দেবেন। তো অবশ্যই নিশ্চয়ই সমস্ত মানে আমাদের কোয়ালিফাইড ডাক্তারদের সবারই আছে, এবং ওনারা অনেক সময় বলেন না। কারণ আমার মতে পেশেন্টদের অবশ্যই হোমিওপ্যাথিক ফিলোসফিটা একটু যদি না জেনে চিকিৎসায় আসেন, তাহলে কিন্তু এই চিকিৎসাটাতে সে বেশি দিন স্টে করে না। বলে কই গেছিলাম, আমার তো সারেনি, আমার তো ওই হোমিওপ্যাথি কাজ করে না, ওই একটা দুটো সারালো আবার সারেনি, সব সারাবেন, কিন্তু সিস্টেমটা ঠিকঠাক করতে হবে। এবং সেই জন্য পেশেন্টকে আগে থেকে একটুখানি জানিয়ে রাখা ভালো, যাতে সেও একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারে। একেবারে মেন্টালি প্রিপেয়ার মানে সে জানবে যে ডাক্তারবাবু যেটা ধরেছে সঠিক ধরেছেন, যে এটা যখন তার সিস্টেম, তা আমি তো ওই রুলসেই চলছি, তাহলে আমার সারছে। কিন্তু এই সিস্টেমটা জ্ঞানে নেই, আচমকা ভাবে এই সমস্ত কাণ্ড কারখানা করছে, সেটা ঠিক নয়। প্রথম কথা তো ওষুধ তো সিলেকশন ঠিক করতেই হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওষুধ বারবার দিয়েও সারাতে পারছে না, তখন সেটা যখন ক্রনিক ডিজিজ যাচ্ছে, ক্রনিক ডিজিজের চিকিৎসার রুলসটা ঠিকঠাক। এবং এই জায়গাগুলো একটা ব্যাপার আছে, ধরো কিছু কিছু দেখবে অনেক একটু লোয়ার কাস্ট বা কিছুদের দেখবে এই ঠোঁট কাটা দেখা যায় না, তো আমরা ওইগুলোকে ধরি একটা সিপিলিটিক বায়োসম বলে। আবার অনেক ক্ষেত্রে দেখবে যে সব সময় একটা স্কিন ডিজিজ নিয়ে ভুগছে, কোনোদিনই তার স্কিন ভালো হচ্ছে না, সেটা সোরিক মায়াজম। আবার কিছু কিছু লোকের দেখবে যে এরকম বড় বড় ধুবড়ির মতো ঝুলি গায়ে চলে যায়, সেগুলো সাইড কুটিকে মারা যায়। তো আমাদের ওই ব্যাপারগুলো অনেক সময় রুগীকে তো সব কথা জিজ্ঞেস করা যায় না, বা তার ফ্যামিলি হিস্ট্রি সে বলতে চায়। ওই পেশেন্ট যখন আসে ওর লুকস দেখে বুঝে দেওয়া যায় কেমন। হ্যাঁ, তো এই লুকস গুলো যেটা অ্যাপিয়ারেন্স, যেমন যারা ওই শরিক পেশেন্ট মানে আমরা যে সালফা জাতীয় ওষুধগুলো দেই, তারা খুব শার্প এবং দেখতে খুব শৌখিন এবং খুব টিপটপ, খুব বুদ্ধিমান এরা। আর ওই যাদের বললাম স্টিগমা কাটা আছে ওই রকম টাইপের, ওরা সিপিলিটিক মাঝে একটু বোকা, একটু বড় ফ্যামিলির বা ভালো কিছু হলেই সবসময় মানে খুব চালাক চতুর নাও হতে পারে, কারণ ওদের ব্লান্ট ভাব, সবসময় কথা বোঝে কম,
এইগুলো সব সিম্পলিটিক মাইজম। আচ্ছা। আর সাইকোটিক মাইজমের সবসময় ঢাকা দেওয়ার চেষ্টা, ভিতরে ভাবা উপরে চকচকে। মানে তুমি পেয়ারা উপরে দেখে মনে করছো বেশ যে বেশ ভালো। ডাঁসা, কিন্তু কামড় দিলে ভেতরে- ভিতরে পোকা। তো এইরকম তাদের ওই যে সাইকোটিক মাইজম, তাদের দেখে মনে হচ্ছে এর কি কোনো অসুখ বিসুখ থাকতে পারে, এত ফ্রেশ, এত সুন্দর, হ্যাঁ। কিন্তু তার অনেক কিছু অসুখ বিসুখ আছে। তো এই কথাগুলো জেনেই বা লাভটা কি? এই কথাগুলো যে বকবক করলাম শরীর সাইকোটিক, এগুলো জেনে লাভটা কি? জেনেটা লাভ এটাই যে রুগী যদি এটা ঠিকঠাক মানে ডাক্তারবাবুকে বলতে পারে, ডাক্তারবাবু যে ওষুধগুলো সিলেকশন করছে হ্যাঁ, কোন মায়াজমে সিলেকশন করবে সেটা সেটা সঠিক বুঝতে চিকিৎসা হবে। করবে। দেখা যাচ্ছে সে হয়তো সঠিক মায়াজমের, ডাক্তারবাবু মিসগাইডেড করে সিম্পলিটিক মায়াজমে ওষুধ দিচ্ছে, ও সারলই না। সারলই না। হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে আমাদের দর্শক বা রুগী বা তারা যদি এই জিনিসগুলো জানেন, ডাক্তারবাবুর কাছে তুলে ধরবেন, এবং ডাক্তারবাবুর কাছে তুলে ধরলে ডাক্তারবাবু অতি অল্প সময়ের মধ্যে ওষুধটা সঠিক নির্বাচন করবেন এবং হোমিওপ্যাথিক সারবে এবং রুগীরা অনেক বেশি ভালো থাকবে। ভালো থাকবে। তাতে কি হবে, হোমিওপ্যাথিক যেমন আপনাদের চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ দিই যে হোমিওপ্যাথিকে এত সামনে তুলে ধরেছেন। যে এতটা সামনে তুলে ধরার পিছনে এটাই আমার মনে হবে যে এটার পিছনে কি লুকিয়ে আছে, কি লুকিয়ে আছে, কেন এটা সবার সামনে আসতে পারছে না। কারণ পেশেন্টদের বা দর্শকদের এই জিনিসগুলো জ্ঞানে নেই, কারণ তারা এ নিয়ে পড়াশোনা করছেন না, তাদের পড়াশোনা করার কথাও না। কিন্তু এই প্রেজেন্টেশনটা যদি তাদের কাছে যায়, তারা বুঝবে যে হোমিওপ্যাথি একটা ট্রিটমেন্ট প্রসিডিওর এবং এটাতে ভীষণ ভালো ভালো অসুখ, যেটা অসুখগুলো আমি আরেকটা কথা বলি, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, তুমি ক্রনিক ডিজিজ বললে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ হয়। আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ অনেক সময় আদার সিস্টেম অফ মেডিসিনে নিয়মিত ওষুধ খেতে অভ্যস্ত, নিয়মিত ওষুধ খেয়ে দেখা যাচ্ছে তার প্রেশার প্রচুর হাই ছিল, প্রেশারের ওষুধ নিয়মিত খেয়ে যাচ্ছে, সুগারের ওষুধ নিয়মিত খেয়ে যাচ্ছে, খেতে 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 দেখা গেল একসময় প্রেশার এত ফল করছে প্রেশারটা রাইজ করা যাচ্ছে না। সুগারের ওষুধ এত বারবার খেতে খাচ্ছে, খেতে 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 দেখা যাচ্ছে ডায়ালিসিসের জায়গায় চলে যাচ্ছে, আরো খারাপের দিকে পর চলে যাচ্ছে। কিন্তু সেই ইমপ্রুভমেন্টের জায়গা থেকে উল্টো দিকে, আমি খেতে না বলছি না, কিন্তু প্রেশারের ওষুধ খাবেন না, সুগারের ওষুধ খেতে না বলছি না, এরকম ধরনের দেখা যায় অ্যান্টাসিড বারবার খাচ্ছে, খেতে 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 দেখা যাচ্ছে একটা আলসার হয়ে যাচ্ছে। ডাক্তার দেখায়নি, নিজে বলে দোকান থেকে অ্যান্টাসিড খাচ্ছে, আমি ডাক্তারবাবুদের কথা বলবো না, যাই হোক এরকম ভাবে খাচ্ছে। একটা কিনে কোথায় রাস্তায় মলম বিক্রি হচ্ছিল, কিনে এনে লাগাচ্ছে নিয়মিত। এই যে সমস্যাগুলো হয়, এটা নিয়মিত করতে করতে যে ডিজিজটা সামান্যতম সারত, বারবার চাপা দেওয়ার জন্য একটা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ হয়ে যাচ্ছে। এই আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ সারানো কিন্তু এই আমাদের রুলসের বাইরে চলে যাবে। আচ্ছা আচ্ছা। একে চিকিৎসা করতে হলে প্রথম হচ্ছে তার ওই যে চিকিৎসাগুলো মানে ব্যাড এফেক্ট হয়েছে, সেই ব্যাড এফেক্টটাকে এলিমিনেট করতে হবে। আচ্ছা। সে ব্যাড এফেক্ট এলিমিনেট করবে কি করে? সেখানে তার ওষুধপত্র দিতে গেলে দেখা যাবে সেই সমস্ত অসুখ বিসুখগুলো আবার ফিরে আসছে, সেইগুলোকে আবার হোমিওপ্যাথিক রুলে চিকিৎসা, তবে সেটা চিকিৎসা হবে। বেশ, আজকে আমরা ক্রনিক ডিজিজ সম্পর্কে অনেক কিছুই জানলাম এবং সেই সঙ্গে আরেকটা জিনিস, একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু একটা জেনে শুনে একটা লম্বা প্রসিডিওর, এবং তার জন্য কিন্তু যে পেশেন্ট যিনি থাকবেন তাকে কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে একেবারেই খোলাখুলিভাবে তার সমস্ত প্রবলেমগুলো বলতে হবে। আর সেটা করলেই কিন্তু এই ক্রনিক ডিজিজ হোক বা যে কোনো প্রকারের ডিজিজ খুব তাড়াতাড়ি কিন্তু কিওর হওয়া যায়। হ্যাঁ, তোমাকে আমি বাজে একটা বলি, তুমি যে লম্বা প্রসেস বললে, তার মানে আমি যার কাছে চিকিৎসা করতে যাবো সে বছরের পর বছর চিকিৎসা করতে, সেটা তো নয়, সেটা তো নয়। না। এটা ডাক্তারবাবুকে যদি হেল্প করা হয় যে আমার এই সিস্টেমে এই সমস্যাগুলো হয়েছিল, এবং ডাক্তারবাবু যদি ঠিকমতো কোশ্চেন করেন, তাহলে প্রসেসটা কেন? সেটা প্রথম দিনই কথা ছিল যে এটা কি দীর্ঘস্থায়ী না, দীর্ঘস্থায়ী মানে ট্রিটমেন্ট নয়, ট্রিটমেন্ট ঠিকঠাক হবে যদি এক্সাক্ট মেডিসিন ম্যাচ করেন, ডাক্তারবাবু খুব কসাস থাকেন, রোগীর তার সাথে কোঅপারেটিভ হয়, সব মিলিয়ে প্লাস ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়, তবে তো ছাড়বে তাড়াতাড়ি। একেবারেই তাই। আর এই হোমিওপ্যাথি চিকিৎসার এই যে বিষয়গুলো, এইগুলো আপনাদের সামনে তুলে ধরা ডাক্তারবাবু যেটা বললেন, যে সত্যি হোমিওপ্যাথির একটা নতুন দিক কিন্তু আমাদের কাছে সামনে আসছে, যেটা এই অনুষ্ঠানটা না হলে কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না। এবং তার জন্য ডাক্তারবাবুকে আমরা আরেকবার ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে এত সুন্দরভাবে একেবারে একটা যেন ইনস্টিটিউশনে যেরকম পড়ানো হয় সেরকম ভাবেই কিন্তু আমরা সমস্ত বিষয়টা জানতে পারছি। এরপরে আসি আমরা আপনাদের প্রশ্নে। আপনাদের থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম এবং তার মধ্যে থেকে আজকে আমরা 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারাই আমাদেরকে করেছেন। সেটা প্রথমত, ডাক্তারবাবু
প্রথম প্রশ্ন আমাদের একজন দর্শক বন্ধুর থেকে, উনি বলেছেন যে ওনার প্রচুর পরিমাণে চুল উঠছে এবং সেই সঙ্গে ওনার যিনি বাচ্চা রয়েছেন, একজন শিশু বাচ্চা এসে কিন্তু তার হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার চুলে পাক ধরতে শুরু করেছে, কিন্তু চুল পেকে যাওয়ার বয়স তো তার নয়, একটা এজ থাকে, তারপর একটা চুল পাকবে, এটা স্বাভাবিক নিয়ম হয়। যিনি বলেছেন তিনি নিশ্চয়ই ভদ্র মহিলা ওদের। অবশ্যই তিনি ভদ্রমহিলা, এবং তিনি বলেছেন এই দুটো প্রশ্ন আপনার কাছে রয়েছে, যে প্রচন্ড পরিমাণে চুল উঠছে, তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় কি আছে, এবং সেই সঙ্গে বাচ্চার চুল পেকে যাচ্ছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এখন 16 বছর। বেশ বেশ, ঠিক আছে। তাহলে প্রথমে আগে চুল উঠে যাওয়ার প্রসঙ্গটা আসি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনার চুল কতদিন যাবত উঠছেন, সেটা হচ্ছে যদি চুল ওঠাটা ওনার ছেলে পুলে হওয়ার পর থেকে উঠে যান, চিকিৎসা পদ্ধতি ওষুধপত্র একটু আলাদা রকম বলবো। আর নেক্সট থিং হচ্ছে কি, উনি এটা ছাড়াও, চুল ওঠা ছাড়া নিশ্চয়ই আদার্স আরও কোনো কিছু সমস্যায় ভুগছেন, সেই সমস্যাগুলো যদি তুলে ধরতে পারেন তাহলে তো অতি অবশ্যই ওষুধটা সঠিক বলা সম্ভব হবে। আর চুল ওই উঠে যাওয়ার ব্যাপারটা, যেটা হচ্ছে একটু খুব ভাইটাল সমস্যা সবাই বললেন, তো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া, যেটা ফাস্ট ফুড বা এই ধরনের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, ফুড হ্যাবিটের উপর কিছুটা ডিপেন্ড করে, সেটা দিয়ে হেলদি ফুড খেতে হবে। আর নেক্সট থিং, চুল উঠে যাওয়ার জন্য উনি কোনো রকম এক্সটার্নাল কিছু ব্যবহার করেন কিনা। প্রথম কথা, এমন কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করলে নিয়মিত শ্যাম্পু বা নিয়মিত তেল, এটাই ভালো হয় ওটাই ভালো হয়, সেগুলো লাগানো হচ্ছে, সেটার কিন্তু একটা সাইড এফেক্ট থাকে, এবং সেটা ওনার পক্ষে সুইটেবল কিনা উনি না দেখিয়ে সেটা কোনো অর্ডার করে নিজে মাখামাখি শুরু করেছেন কিনা, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাদের ফ্যামিলিতে, মানে ওনার মায়ের বা বোনেদের এরকম খুব তাড়াতাড়ি চুল উঠে যাওয়া, বা বাবার এরকম অ্যালোপেসিয়া, মাথায় চুল নেই, এরকম ঘটনা আছে কিনা, তো এগুলো আগে এলিমিনেট করতে হবে। আর এই মুহূর্তে আমি যেটা বলবো, চুল উঠে যাওয়ার জন্য এক্সটার্নাল অ্যাকচুয়ালি ব্যবহার করে কিছু লাভ হবে না। প্রথম কথা হচ্ছে ভালো হচ্ছে হেলদি ফুড খেতে হবে। হেলদি ফুডের মধ্যে যেগুলো হবে, যেগুলো বেশিরভাগ ক্যালসিয়াম থাকবে, এরকম খাবার, ক্যালসিয়াম খাবারগুলো বেশিগুলো থাকবে, ছোট মাছে থাকবে, ডিমে থাকবে, দুধে থাকবে, এগুলো নিউট্রিশিয়াস খাবার, ফ্রুটস খাবে। আর যদি দেখা যায় যে চুল ওঠাটা সাথে মাথায় বেশ চুল কোনো থাকে, তাহলে অবশ্যই নিশ্চয়ই মাথায় স্কেলস হচ্ছে, মানে ড্যান্ড্রাফ হচ্ছে। তো ড্যান্ড্রাফের জন্য নিয়মিত একটা এমনি নর্মাল শ্যাম্পু, উইকেন্ডে একবার করে শ্যাম্পু করবে। আর খাওয়ার ওষুধের মধ্যে এইগুলোর মধ্যে আমার কাছে খুব কন্ট্রাডিক্ট হয়ে যাবে যে ওষুধগুলো কোনটা সঠিক আমি বলতে পারবো। প্রথম কথা, যদি ওনার মানে মাইন্ডের ব্যাপারটা নিয়ে আমাকে বলতে হয়, প্রথমে যিনি উনি সাংসারিক অশান্তি বা খুব মনের মধ্যে গ্রিপ বা দুঃখ এই সমস্ত নিয়ে থাকেন, বা মাথা যন্ত্রণা এই সমস্ত ব্যাপার থাকে, মানে মেন্টাল খুব চাপ প্রচন্ড চাপ, অনেক প্রেশার, মানুষের চাপ থাকে, তো সেক্ষেত্রে প্রায় ওষুধটা আমাদের প্রায় নেট টার্মে এসে যায়। যদি এটা দেখা যায় যে ডেলিভারির পর থেকে হচ্ছে, সেক্ষেত্রে প্রায় দেখা যায় সিপিয়া ওষুধটা এসে যায়। আমি একটা করে ওষুধ বলছি, কিন্তু আমার এই রেপার্টরিতে কিন্তু একটা ওষুধ লেখা নেই, একাধিক ওষুধ লেখা আছে। একাধিক ওষুধের মধ্যে আমি কি করে ম্যাচ করাবো, যেহেতু ওনার কাছে আমি টোটালিটি পাচ্ছি না, উনি কি খান না, ওনার ছোটবেলা থেকে কি আছে, ওনার কবে থেকে হয়েছে, আমি এর গল্প কিছু জানি না। সুতরাং এটা তো অ্যাকচুয়ালি আদার্সপ্যাথির মতো নয় যে আমি চট করে একটা বলবো আপনি এটা মাথায় করে ওই জাবরন্ডি হেয়ার অয়েল ব্যবহার করুন, অথবা আর্নিকা হেয়ার অয়েল মাখুন, আর হচ্ছে আর্নিকা ট্রাইফার খান, এটা তো পেপারের কথা, এরকমভাবে চিকিৎসা হয় না। চিকিৎসাটা করতে হবে এভাবেই যে ওনাকে সব সিমটম, ওনার কাছাকাছি একজন ডাক্তারের কাছে যান এবং উনি সেটা বলুন। আর নিজে এখন আপাতত ব্যবহার করতে হলে নিয়মিত ওই উইকেন্ডে একদিন করে শ্যাম্পু করুন, আর মাথায় আপাতত একটা তেল যেটা আপনার পছন্দ, আর্নিকা জাবরন্ডি যা একটা ব্যবহার করুন। আর খাওয়ার ওষুধটা আমি ওই আন্দাজে বলতে পারবো না, আন্দাজে বলতে পারবো না, এই বলাটাও খুব অন্যায় যে এই যে আমি ওষুধ দিয়ে একটা নাম বললাম, এটাও ঠিক হলো না, মানে এটা কি করে ম্যাচ করাবো আমি জানি না, এগুলো দেখতে হবে। আমি তো অনেক কথাই বলেছি যে মেডিসিন ম্যাচিং, জিনিসটাকে দেখতে কেমন সেটাও ব্যাপার, তাদের ফ্যামিলি হিস্ট্রি, টোটাল গল্পটাই আমি জানি না। সুতরাং আমি যেটুকু কথা বলতে পারবো সেটা হচ্ছে ওই মাখার জন্য ওটা, আর খাওয়ার জন্য হেলদি ফুড খাওয়া, আর
চুলের জন্য যে কোনো একটা হেয়ার অয়েল রাত্রেবেলা একটু মেখে রাখা আর খুশকিটা যাতে এলিমিনেট হয়, এইটুকু দেখুক। আর ওষুধটা যে কোনো একটা ওই সিপিয়া নেটামিউট এগুলোর মধ্যে একটা দেওয়া যেতে পারে, কিন্তু ওভাবে ওষুধ একদমই তাই, ওইভাবে ওষুধ আরে হচ্ছে যে অন ক্যামেরায় বাচ্চাটার কথা আছে প্রেসক্রাইব করা সম্ভব নয়, তার জন্য অতি অবশ্যই আপনার যিনি চিকিৎসক রয়েছেন তার সঙ্গে অতি অবশ্যই পরামর্শ করুন। এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন। বাচ্চাটার বলছেন যে চুল পেকে যাচ্ছে, 16 বছরের বাচ্চা চুল পেকে যাচ্ছে, এটা অস্বাভাবিক, মানে এছড়ে পাকা হয়ে যাচ্ছে। তো এটা বাচ্চা বুড়ো আর কি। তো এটা চুল পাকার ব্যাপারটা না হেরিডিটারি সমস্যা আছে কিনা একটু দেখতে হবে। ওর বাবার বা দাদুর বা ওদের মানে ওর মায়ের সবারই ওইরকম একটু প্রিমেচিওরলি চুল পেকে যাচ্ছে কিনা। আর দ্বিতীয় কথা, বাচ্চাটা ছোটবেলা থেকে বড় বড় কিছু অসুখে ভুগেছে কিনা, সেটা হচ্ছে যেগুলো খুবই দেখা যায় লিভারে খুব এফেক্ট করেছে, সেই ধরনের, ওয়েদার এটা টাইফয়েডও হতে পারে, ওয়েদার এটা জন্ডিস হতে পারে। আর এটাতে দেখা যেতে পারে যে ওর মানে খুব রিচ ফুড সবসময় খায়, এই ধরনের সমস্যা হতে পারে। আর ছোটবেলা থেকে যেটা বড় কথা, বড় অসুখ বিসুখ কিছু একটা ব্যাপার হয়েছিল। তো এই একটু আগে বললাম না যে ছোটবেলা থেকে একটা বড় অসুখ, আমি ধরে নিলাম ছোটবেলা টাইফয়েড হয়েছিল, ওর যতক্ষণ ওই টাইফয়েডিনাম বলে একটা ওষুধ পড়ছে, তারপরে এই চুল পাকার ওষুধ যদি না দেওয়া হয়, তাহলে চুল পাকার 1000 ওষুধ খেলেও সারবে। আচ্ছা, যে মাইজোমেটিক ব্লকেজ একটা স্টিগমা রেখে দিয়ে চলে গেছে, ও সেরে গেছে, ওর পাকা চুল রেখে দিয়ে চলে গেছে। ওই পাকা চুলটাকে সারানোর পিছনে ওই হিস্ট্রিটা লাগবে, কেমন? তো এই জন্য কথা হচ্ছে পাকা চুলের স্পেসিফিক ওষুধ বলা ভীষণ মুশকিল হয়ে যাবে, কিন্তু আমরা ওই চুল পেকে গেলে সাধারণত ইউজ করি লাইকোপোডিয়াম, মানে লিভারের জন্য, চেলিডোনিয়াম, তারপরে ফসফরাস, এই ওষুধগুলো প্রায় ইউজ হয়। কিন্তু এই স্পেসিফিক ওষুধটা আমি বলতে পারবো না, বলতে গেলেই তো মুশকিল হয়ে যাবে। আপনি বলেন কি করে, সিম্পটম কোথায়, আপনি জানলেন কি করে? এটা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, সুতরাং আপনাদেরকেও এটা জানতে হবে, এবং তার জন্য অতি অবশ্যই আপনার যদি চেনা জানা কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক থাকে তার সঙ্গে যোগাযোগ করুন, নাহলে আমাদের তো ডাক্তারবাবু রয়েছেন, তার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। ডাক্তারবাবুর নম্বর কিন্তু আমাদের স্ক্রলে যাচ্ছে। এরপরে আসি আরেকটা প্রশ্ন, আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে করেছিলেন। আসলে দর্শক বন্ধুদের নামটা আমরা জানাতে চাইছি না, এটা পুরোপুরি কনফিডেন্সিয়াল, এবং সেই জন্যই আমরা নামটা প্রকাশ করছি না অন ক্যামেরাতে। এরপরে আমরা আসি আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে এই হঠাৎ করে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মানে যেটা স্পন্ডালাইসিস আমরা বলে থাকি, সেটার জন্য কি ব্যবস্থা? যিনি বলেছেন তার বয়স কত? যিনি বলেছেন তার বয়স 35। উনি কি রকম অকুপেশনে আছেন, এইটাও একটা ব্যাপার। আমি যেমন দেখি প্রায় যারা কম্পিউটারে খুব কাজ করছে, কম্পিউটারে কাজ করছে, কনস্ট্যান্ট বসে আছে একটা কারে তাকিয়ে, এবং তাকে একটা চোখের যেমন তার স্ট্রেন পড়ে, তারপরে ওই যে ঘাটটাকে তার সোজা রাখতে হয়, তার জন্য পোস্টারের জন্য তার প্রপারলি সেই রকম চেয়ার ব্যবহার হচ্ছে না, ঘাড় পর্যন্ত যেটা চেয়ার সেটা ব্যবহার করছে না, তার জন্য প্রায় ওরকম স্পাইনাল প্রবলেম আসতেই পারে। দ্বিতীয় কথা, উনি হয়তো কোনো একটা কাজ করেন যাতে একটা হেভি পরিমাণে বড় ব্যাগ একটা ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। আমি ধরলাম কোনো একটা সার্ভিসিং এর কাজ করে, তো সার্ভিসিং এ অনেক ইনস্ট্রুমেন্ট নিতে হয়, কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তাহলে দেখা যাচ্ছে ওই কাঁধে করে নিয়ে গেলে তার ওই চাপ পড়ে এবং তাতে এই কষ্টটা হতে পারে। তাহলে সেটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার, যে ওই ব্যাগটাকে অন্যভাবে নিতে হবে। দ্বিতীয়, যদি দেখা যায় যে তাকে এমন একটা কাজ করতে হয় যে মাথায় হেভি লোড তুলতে হয়, ধরলাম তাকে হয়তো দোকান আছে, বড় বড় কোনো জিনিসপত্র আছে, কোনোটা পেটি, তাকে একটা হেল্প করতে হয়, তাদের তো স্টাফও আছে, অনেক সময় সেই মাথা ঠেকিয়ে হাত দিয়ে অনেক সময় করতে হয়, তখন সেটা একটা কারণ হতে পারে। আর নেক্সট আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে বাড়িতে যে বিছানা ব্যবহার করছে, সেই বিছানাটা হয়তো এখন তো প্রায় দেখা যায় যে সমস্ত সিনথেটিক ব্যবহার করা হয়, তো সিনথেটিক সেই জায়গাটা একটু গভীর হয়ে যাচ্ছে কিনা, মানে সেইখানে ঘাটটা বেঁকে আছে কিনা, আর ওই বালিশের পজিশন ঠিকঠাক আছে কিনা। আরও কিছু হয়, যেমন দেখা যাচ্ছে খুব ঠান্ডা লাগা, গরম ঠান্ডা, দেখা যাচ্ছে যে তাকে খুব জলে কাজ করতে হয়। আচ্ছা, জলে কাজ করতে হয় মানে অনেক না ওই দেখবেন মাছ ফাছ ব্যাপারটা নিয়ে অনেকে থাকতে হয়, সেই সমস্ত ব্যাপারে থাকে না, যত বড় ইয়ে হোক না কেন সেই জল সবসময় গায়ে লাগছে, ভিজে যাচ্ছে, এরকম ধরনের থাকে, ফিশারি টিশারি আছে এরকম। আমি জানি না যিনি বলেছেন তার কীরকম অকুপেশন,
তো এরকম ধরনের সমস্যাগুলো ওইগুলো থেকে আসে। আর ঘাড়ের ঠিক কোন পজিশনে ব্যথা, কোন দিকটায় ব্যথা, তার জন্য ওনার একটা অবশ্যই একটা এক্সরে করা উচিত। এক্সরে করে দেখবে যে স্পাইনের সত্যি স্পাইনটা কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে। যদি স্পাইনটা দুটোর মধ্যে চেপে যায় তাহলে নার্ভটা সবসময় কনকন করতে থাকবে, তাহলে স্পাইনটা একটু ফাঁকা করতে হবে, তার মানে গলায় একটা স্পন্ডিলাইটিস বেল্ট রাখতে হবে। বেল্টটা দিয়ে ওকে ফাঁকা রাখবে, তাহলে যন্ত্রণাটা কমবে। তাহলে সারা জীবন এরকম কুকুরের মতো বেল্ট বেঁধে রাখা ততটা সম্ভব না, ছাড়বে। তো ছাড়ার জন্য তখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ একটা সিলেকশন করবো। তো হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশনটা প্রায়শই আমি দেখি মানে পেশেন্টরা নিজেরা রাস্টাক্স কিনে খেয়ে নেয়, হোমিওপ্যাথি সেরে যায়। সেটা হচ্ছে হঠাৎ করে খেঁচে লেগে গেল, কিন্তু পার্মানেন্টলি অনেকদিন ধরে আছে, তার জন্য তো টোটাল হিস্ট্রি নিয়ে ওষুধ দিতে হবে। তো এই রাস্টাক্স, ল্যাকট্যান্থিস, ব্রায়োনিয়া এই সমস্ত ওষুধপত্রগুলো খুব প্রায় ইউজ হয়। তো আমি জানি না উনি হয়তো নিজে কিনে খেয়েছেন কিনা জানি না, তবে কথা হচ্ছে আমার মতে যে কোনো কাছাকাছি ডাক্তারবাবুর একটা কনসালটেশন নিই, কারণ কারণটা সঠিক যদি না জানা যায় তাহলে ওষুধটা সঠিকভাবে দেওয়া যাবে না। একদমই তাই। হোমিওপ্যাথি চিকিৎসার প্রথম দিন থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানে কিন্তু একটাই কথা বারবার ডাক্তারবাবু বলে এসেছেন, সেটা হচ্ছে পেশেন্টকে একদম সমস্ত কিছু খোলাখুলিভাবে ডাক্তারবাবুর সামনে বলতে হবে কবে থেকে এইগুলো প্রবলেমগুলো হচ্ছে, তবেই কিন্তু ট্রিটমেন্টের দিকে ডাক্তারবাবুরা এগোবেন এবং তবেই ট্রিটমেন্ট কিন্তু একদম সঠিক হবে। আজ এই পর্যন্তই। দেখতে দেখতে আমরা একেবারে সময়ের কাছে চলে এসেছি, এবার আমাদেরকে বিদায় দিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে আরও একবার ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাবো, কারণ উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।